গাইস, এর আগে অনেক ভিডিওতে আমি বলছি যে বাংলাদেশের শিক্ষার হার এরকম কেন, এবং এই শিক্ষা নিয়ে এক্সপোজড করা অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আজকের ভিডিওটা হচ্ছে যে ওই শিক্ষা নিয়ে ভিডিও, যে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ শিক্ষা গ্রহণ করে এবং কেন করে, এবং বাকি মানুষগুলো যেগুলো আছে কেন শিক্ষা গ্রহণ করে না, তাদের পপুলেশন কেমন, এবং বাংলাদেশের শিক্ষা বাজেট কত জানেন? অন্য অন্য দেশ যেখানে ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ, রোনালদো, মেসির মতো প্লেয়ার আর বড় বড় জিনিস তৈরি করতেছে, বড় বড় ইঞ্জিনিয়ার তৈরি করতেছে, বাংলাদেশ সেখানে কেন পিছিয়ে আছে? বাংলাদেশের সব ক্ষুধার্ত কেন? বাংলাদেশে ২০২২ সালের জরিপ অনুযায়ী ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে শিশু শ্রমের হার ৮.৯% থেকে ৯.২%-এর মধ্যে, যেখানে প্রায় ৩৫ লাখ শিশু শ্রম যুক্ত ১, ২, ৩ এর মধ্যে ১০,৭০,০০০ বা তারও বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। ১, ৫, ৭ অধিকাংশ শ্রমিক কৃষিসহ বিভিন্ন আনুষ্ঠানিক খাতে কাজ করে। তাহলে এইখানে আপনার এই একটা জিনিস তো ক্লিয়ার, তাই না? যে ১০,৭০,০০০ শিশুই কাজ করে হচ্ছে প্রত্যেক বছরে শিশু শ্রমের উপর যুক্ত হয়। তারা এইসব ধরনের কাজ করতেছে, হয়তো বাবার হচ্ছে যে সহযোগিতা করতেছে এইসব কাজে, যেমন হচ্ছে যে কৃষিকাজ, আরও অধিকাংশ কাজগুলো যেগুলো হচ্ছে হার্ডওয়ার্ক, এগুলো করে থাকতেছে, ঠিক আছে? কিন্তু কেন করতেছে এগুলো? এগুলো কি হচ্ছে যে টাকার অভাবে, শিক্ষার অভাবে, বা হচ্ছে যে শূন্য কোটা পূরণ করার জন্য? কী জন্য এগুলো কাজ করতেছে? সরকার তো এদের প্রতি বাজেট দিতেছে, এই বাজেটটা কেন কার্যকর হইতেছে না, এবং কেন তারা শিক্ষা গ্রহণ করতেছে না? একটা জিনিস মাথায় রাখবেন, মূর্খ হয়ে মরার থেকে কিন্তু শিক্ষিত হয়ে ৫ দিন বাঁচা অনেক ভালো। শিশু শ্রম পরিস্থিতি ২০২২ থেকে ২০২৫ ভিত্তিক, ঠিক আছে? মোট শিশু শ্রমিক প্রায় ৩৫,৩৬,৯২৭ জন, ঠিক আছে? এটা হচ্ছে যে মোট শিশু শ্রমিক। হ্যাঁ, এখন এখানে বলা আছে ঝুঁকিপূর্ণ কাজে লিপ্ত শিশু আছে প্রায় হচ্ছে যে ১০,৬৮,২১২ জন, যার আগের তুলনায় কিছুটা কমছে, ঠিক আছে? এর আগে হয়তো অনেক বেশি ছিল, এখন তুলনামূলকভাবে অনেক কমে গেছে, এটা এখানে উল্লেখ করা আছে। যেটা হচ্ছে যে সামগ্রিক হার যেখানে আছে ৫ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ৮.৯% থেকে ৯.২%। এখানে এই জিনিসটা আপনি কি ক্যালকুলেট করতে পারছেন? যেটা হচ্ছে যে ৫ থেকে ১৭ বছর বয়সীরা কিন্তু একটু বেশি, ঠিক আছে? এইখানে হচ্ছে যে ১৭ বছরের বেশি, ১৭ বছরের বয়সী এরা একটু বেশি। এরা কোন কাজ করতেছে আপনারা কি জানেন? কেন ১৭ বছর বয়সে, ১৮ বছরের নিচে নিচে কিন্তু সবাই শিশু, এটা বাংলাদেশের সবাই জানে, আমিও জানি, আপনিও জানেন। তাহলে এটা হচ্ছে যে লেখাপড়া এবং খেলাধুলার বয়স, সেই বয়সে তারা কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু এটা করণীয় কী? এটা কেন সরকার এটার প্রতি উদ্যোগ নিচ্ছে না? বাংলাদেশের শিশুরা কেন শিশু শ্রমে লিপ্ত হচ্ছে? এবং এটা হার্ডওয়ার্ক, এখানে বলা আছে যে কোনটা কাজ শক্ত এবং কোনটা কাজ নরম, কোনটা কাজ ওরা করতে পারবে, কোনটা করতে পারবে না। তাদের যে কর্মক্ষেত্রটা আছে সেটা কি আপনি জানেন? যে কর্মক্ষেত্র কোনটা? কর্মক্ষেত্র মূলত কৃষি সেবা এবং আনুষ্ঠানিক খাতে কাজ করে। যেমন হচ্ছে যে ওই যে বললাম, এর আগে আমি বলছি না যে এটা হচ্ছে যে গ্রামের তুলনায় এটা হচ্ছে যে শহরের ছেলেপিলেরা তো বাপের অগাধ টাকা আছে, তারা হচ্ছে যে প্রাইভেট স্কুলে লেখাপড়া করে, বাট গ্রামে যারা আছে তাদের কী অবস্থা? এখন এটা যেটা মূলত এখানে বলাই আছে যে মূলত কৃষি সেবা এবং আনুষ্ঠানিক খাতে কাজ করে থাকে। তাহলে কৃষি সেবা মানে বুঝতে পারতেছেন, বাবার শূন্য কোটা পূরণ করতেছে। তাহলে সরকার যদি এখানে উদ্যোগ নিতে হয়, তাহলে আধুনিক প্রযুক্তিতে যাইতে হবে, ওই শূন্য কোটাটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। যেখানে ৪ জন লোক কাজ করতেছে সেখানে ২ জন লোক যেন কাজ করা যায় সেভাবে। ওইখানে কী বলা আছে, উন্নত মানের মেশিনারি জিনিস দরকার। তাহলে কী হবে, যে হচ্ছে শূন্য কোটাটা কমায় আসবে, ২ জন লোকের জায়গায় ৪ জন লোকের জায়গায় ২ জনই কাজটা করতে পারবে। এখানে লেখা আছে পরিবার, প্রায় হচ্ছে যে আপনার ৬৯% শিশু শ্রমিক দারিদ্র্যসীমার নিচে বয়স, ব্যবসাকারী পরিবারের সদস্য, ঠিক আছে? ওই যে ব্যবসা করে তার ছেলেকে দিয়েই কাজ করায় নিচ্ছে, এরকম কোনো কিছু। তাহলে মনে করেন যে একটা পরিবারে যদি ৪ জন সদস্য থাকে বাপসহ, তাহলে ওই বাপ হচ্ছে যে এই কাজে ব্যবহার করতেছে, যে আমার একটা ছেলে লেখাপড়া করতেছে, বাকি ৩টা ছেলে আমার ব্যবসায় সহযোগিতা করতেছে। কিন্তু তাদের ফিউচার কী হচ্ছে আপনি এটা নিয়ে কল্পনা করতে পারছেন? তারা হচ্ছে যে একজন শিক্ষিত হলে ১০০ জনের মধ্যে যদি আপনার ৩০ জন মূর্খতা, সরি ৩০ জন যদি মনে করেন যে শিক্ষিত থাকে আর ৭০ জনই যদি মূর্খ থাকে, তাহলে এখানে কীভাবে কী করবেন আপনি? এটা ক্যালকুলেট তো করতে পারতেছেন, তাই না? আমি কি সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারতেছি কি না, এটা কমেন্টে অবভিয়াসলি জানাবেন, ঠিক আছে?
এবার আপনাকে আরেকটা জিনিস এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে যে প্রাইভেট স্কুল এবং সরকারি স্কুলের মধ্যে পার্থক্যটা কী? আপনারা কি এটা জানেন? এখানে আপনাকে সাধারণ সংক্ষেপে এটা উল্লেখ করি যে প্রাইভেট ও সরকারি স্কুলের মধ্যে সরকারি স্কুলের মূল পার্থক্য হলো অর্থায়ন ব্যবস্থাপনা ও খরচ। সরকারি স্কুলের সরকারি তহবিলে চলে, যা সামগ্রিক এবং কঠোর জাতীয় পাঠক্রম অনুসরণ করে, ঠিক আছে? আর অন্যদিকে প্রাইভেট স্কুলের টিউশন ফি ও বেসরকারি উদ্যোগ চলে, যেখানে উন্নত সুবিধা, ছোট ক্লাস এবং নিজস্ব পাঠক্রম যেমন ইংরেজির মাধ্যম থাকার প্রবণতা বেশি। দেখেন, সরকারি স্কুলটা হচ্ছে যে এইরকম যে আপনি গেছেন, হাজিরা দিয়েছেন, চলে আসছেন, ঠিক আছে? ওইখানে ওইভাবে লেখাপড়া হয় কিনা আপনারা ভালো করেই জানেন যে সরকারি স্কুল কীরকম, আর প্রাইভেট স্কুলগুলো কীরকম ওইটা ভালো করে জানেন। প্রাইভেট স্কুলে এইটা হয় যে আপনাকে হাতে শিখিয়ে দিবে, হাতে। আমি এটা কিন্তু কোনো প্রমোশন করতেছি না, আপনাকে এই জিনিসটা বুঝাইতেছি যে ওই স্কুলের কালচারগুলো এইরকম হয় যে প্রত্যেকটা সাবজেক্টের প্রতি একটা করে টিচার নিয়োগ করা থাকে, ঠিক আছে? মানে ক্লাসের পর ক্লাস চলছে, ওইখানে হচ্ছে যে আপনার রুটিন বাই রুটিন সব কিছু। ওইখানে টিউশন ফি, ওইখানে গেলে আপনাকে প্রাইভেটভাবে হচ্ছে যে আপনাকে কোর্স করা লাগবে না, ওরাই কোর্স করাই দিবে। এটা হচ্ছে যে প্রাইভেট স্কুলের হচ্ছে যে ফিউচার। যেমন সরকারি স্কুলে কী কী থাকতে পারে? সরকারি স্কুলে আপনাকে চক ডাস্টার সব কিছু সরকার থেকেই দিয়ে দেয়, সরকারের একটা আলাদাভাবে বাজেট আছে, ঠিক আছে? কিন্তু এখানে প্র্যাকটিক্যালি আপনাকে ওইভাবে শিখাবে না, যেখানে প্রাইভেট স্কুলে এটা শিখাচ্ছে যে এরা মানে অনেক আগাই গেছে। আপনারা এখন 2026 সালে আছেন, ওরা 2030-এ চলে গেছে। ওইখানে হচ্ছে যে আপনাকে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস শেখায়, ঠিক আছে? সব কিছু মনিটরিং করা হয়। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে হচ্ছে যে আপনার এক্সামস আছে। এবং আপনারা কি দেখছেন, আমি ছোটো থেকে লেখাপড়া করছি যে 3টে পরীক্ষা হয়, একটা হচ্ছে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং চতুর্থ সাময়িক, যেটা হচ্ছে এটা ফাইনাল পরীক্ষা, ঠিক আছে? একবার বোর্ড এক্সাম যেটা বলি আমরা। এখন এটা হচ্ছে যে প্রাইভেট স্কুলের মূলত এই জিনিসটা আছে যে তারা নিজের অবকাঠামোয় চলে এবং তারা নিজের রুলস যেটা আছে ওইটা মেনটেন করে। বাট সরকারি স্কুলে কি আদৌ ওই রুল মেনটেন করা হয়? মনে করেন যে এক শিক্ষক আসছে হচ্ছে যে 10টার সময়, আরেক শিক্ষক আসতেছে 11টার সময়, তাহলে এখানে টাইমই মেনটেন করো না, তাহলে কীভাবে হইলো? এটা অনেক আছে। এখন এইটা আপনাকে একটা জিনিস এক্সপ্লেন করি যে বাংলাদেশের শিক্ষার হার কিন্তু এইটা, মনে করেন যে 100টা হচ্ছে যে তা 100টার মধ্যে হচ্ছে যে 50টা সরকারি স্কুল আর 50টার মধ্যে হচ্ছে যে বেসরকারি স্কুল, ঠিক আছে? 50টা সরকারি আর 50টা বেসরকারি। তার মধ্যে যদি হয় তাহলে 50টার মধ্যে 50টাই কিন্তু হচ্ছে যে বেসরকারি স্কুলের স্টুডেন্টগুলো ব্রিলিয়ান্ট হয়ে থাকে। কেন তারা জানেন? তারা হাই কোয়ালিফিকেশন যুক্ত, তারা হচ্ছে যে অধিক পরিমাণে যুক্তি বা হচ্ছে যে কী যেন বলে, অধিক পরিমাণে শিক্ষার সাথে সম্মিলিত, কী জন্য তাদেরকে ওইভাবে শেখানো হয়েছে। যেমন হচ্ছে যে আপনি যদি একটা প্রাইভেট কোর্স থেকে হচ্ছে যে কম্পিউটার শেখেন আর একটা সরকারি কাছ থেকে করেন, তাহলে আপনাকে দেখা যায় যে প্রাইভেটটা 3 মাসেই শিখিয়ে দিবে, কী জন্য? তাদের নিজস্ব জিনিসে। আর সরকারিটা যখন করতে যাবেন তখন আপনাকে হচ্ছে যে এইভাবে করতে হবে যে 6 মাসের জন্য একটা কোর্স করতে হবে, তাই না? কারণ কম্পিউটার নিজস্ব আয়ত্ত করা যাবে না, কারণ মাইক্রোসফট অনেক হার্ড। এখন যেটা হচ্ছে যে কথা হচ্ছে যে এইখানে যে সরকারি স্কুলের যেটা আছে, যে সরকারি স্কুলে হচ্ছে যে গত 25-এ বা হচ্ছে যে 25-এ এমন কোনো পরীক্ষা হয়নি যে করবে, সবাই তো আন্দোলন করেই গেছে। এখন যেটা কথা হলো যে 22 সালে যেটা ছিল যে সরকারি স্কুলের মধ্যে 100%-এর মধ্যে 70% হচ্ছে যে প্রাইভেট স্কুলগুলো ফার্স্ট, আর 30% যেটা আছে ওটা হচ্ছে যে সরকারি স্কুল, আর 70%গুলো আছে ওগুলো হচ্ছে যে প্রাইভেট স্কুলগুলো ফার্স্ট সবসময়। আচ্ছা, আপনি কি এটা জানেন যে বাংলাদেশে মোট শিক্ষা প্রতিষ্ঠান কতগুলো আছে জানেন? এখানে বলা আছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিপিআই তথ্য অনুসারে বাংলাদেশে বর্তমানে 65,569,টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে 3,84,981 জন শিক্ষক নিযুক্ত রয়েছেন। তার মধ্যে 11,736 জন মহিলা শিক্ষকের কাছে কেবল মাধ্যমিক বিদ্যালয়ের সার্টিফিকেট এসএসসি রয়েছে, যেখানে 53,144 জন পুরুষ শিক্ষকই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি সম্পূর্ণ করেছেন। সরি, ওটা এসএসসি হবে না, এইচএসসি, যেটা হচ্ছে যে হাই স্কুল, কি এটা হাই স্কুল সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এইরকম হবে, ঠিক আছে? বা হচ্ছে যে হাই স্কুল সার্টিফিকেট, ঠিক আছে? এইরকম কোনো কিছু একটা হবে। যে এই জিনিসটা দেখেন যে তারা হচ্ছে যে এসএসসি পাশে হচ্ছে যে মাস্টারের নিয়োগ পাইতেছে, ঠিক আছে? যেখানে বলা হচ্ছে যে মাস্টার হতে হলে আলাদাভাবে মাস্টার কোর্স করা লাগবে। আর এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে পুরুষগুলো হচ্ছে যে এই এসএসসি পাশে ঢুকে যাচ্ছে। তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন যে তার শিক্ষাগুরু ক্ষমতা কতটা পার্সেন্ট।
তাহলে আপনার বাচ্চাকে ওইভাবে শিক্ষা গ্রহণ করাবে। আমি যতটা পারি ততটাই তাকে শেখাবো, আমার যতটা যোগ্যতা ততটাই তাকে শেখাবো। আর এখন যেটা হচ্ছে প্রাইভেট স্কুলে কিন্তু এমনটা না, তারা হচ্ছে যে হাই কোয়ালিফিকেশন, তাদেরকে টেস্ট দেওয়া হয় পরীক্ষার জন্য, তারা কী কী শেখাতে পারবে কী কী পারবে না। ইভেন ওইখানে পিটি স্যার যেটা আছে আলাদাভাবে নিয়োগ করা থাকে। এখন এই জিনিসটা আপনি এক্সপ্লেন করতে পারছেন যে বাংলাদেশে কতটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, কতগুলো, এবং তাদের মধ্যে কতগুলো হচ্ছে যে আপনার শিক্ষক আছে, শিক্ষিকা আছে। এই জিনিসটা উল্লেখ করে দিচ্ছি, আপনি পাইছেন? গাইস, আমাদের সবসময় একটা কথা বলে দেওয়া হয়েছে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের শিক্ষকগুলোই বলে যে বাবা মার পরের স্থান কিন্তু শিক্ষকদের, তাই না? যারা আমাদের গাইড করে, যারা আমাদের শেখায় যে বাস্তবতা কীভাবে চলা যায়, ঠিক আছে? এখন যেটা হচ্ছে যে মেন কথা হলো যে শিক্ষা জাতির মেরুদণ্ড এইখানে, যে আপনি যদি আপনার সন্তানকে শিক্ষা গ্রহণ করান তাহলে ন্যায় বিচার করতে পারবে, ঠিক আছে? আর যদি আপনি হচ্ছে যে ওই রকম করে শিক্ষা দেন তাহলে মনে করেন যে আজ বাদে কালকে আপনাকে চিনবে না, তার বিচার করার ক্ষমতাটা ওইভাবে নাই, ইনস্ট্যান্ট যেটা বিচার করার ক্ষমতা সেইটা থাকবে না। এখন এটাই হচ্ছে যে মূলত শিক্ষা কিন্তু মনে করেন যে ইম্পর্টেন্ট কোন জায়গায় জানেন, যে আপনাকে মানুষের মতো মানুষ হতে হবে, সব কিছু বিচার বিবেচনা করতে হবে, আপনি একটা জিনিস পর্যবেক্ষণ করতে পারবেন, এই জন্যই মূলত শিক্ষা গ্রহণ করা হয়, ঠিক আছে? আপনি যদি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করেন, মোবাইলের উপর পারদর্শী হয়ে যাবেন, আপনাকে মোবাইল এক্সট্রাভাবে শিখাতে হবে না, কিন্তু আপনাকে হিসাব শিখাবে কে? আপনি যে একটা জিনিস ধরবেন সেটা আপনাকে শিখাবে কে, তাই না? এখন মনে করেন যে আমি কিছু জানি না, আমার বাবার হচ্ছে যে কী যেন বলে, ওই যে প্রেসক্রিপশন, ডক্টরের যে প্রেসক্রিপশন আছে, প্রেসক্রিপশন লেখা থাকে, ওই প্রেসক্রিপশনের ওষুধটা যে কী ওইটাও পড়ে শোনাতে পারবেন না। এরকম ছোটো ছোটো বিষয় যেগুলো আছে ওগুলোতে আপনি কুলায় উঠতে পারবেন না, এই জন্য মূলত শিক্ষাটা গ্রহণ। আর শিক্ষার হচ্ছে যে ইনস্ট্যান্ট বিচার যেটা বা সক্ষমতা যেটা, ইনস্ট্যান্ট হচ্ছে যে ব্রেন সেট এরকম করে কাজ করে যে আপনি শিক্ষা যখন গ্রহণ করবেন তখন হচ্ছে কি সব কিছু বিচার করার ক্ষমতা আপনার থাকবে। আপনি চিন্তাভেদ করে মনে করেন যে এইখানে যে ব্যবস্থা সেইখানে সেই অবস্থায় সেই ব্যবস্থা নিতে পারবেন, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে পারবেন। এটা হচ্ছে যে একটা শিক্ষার মূল উদ্দেশ্য। আর মানুষের মতো মানুষ হতে হলে শিক্ষা অবভিয়াসলি গ্রহণ করতে হবে। শিক্ষা হচ্ছে যে বাধ্যতামূলক, 100%-এর মধ্যে 100%ই করতে হবে। আর যেটা হচ্ছে যে হার্ড ওয়ার্ক, শিশুশ্রম বাংলাদেশে বন্ধ করতে হবে, তাছাড়া আপনি কুলায় উঠতে পারবেন না। বাংলাদেশে দেখেন, মনে করেন যে 1000 শিশু যদি জন্মগ্রহণ করে, সেইখানে হচ্ছে যে আপনার 60 জন শিশুই করতেছে, কী যেন বলে, শিশু শ্রমে লিপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এটা কীভাবে হইলো? আপনার 100 জনের মধ্যে 2-1 জন গেলে সেটা হচ্ছে যে ধরা যায়, কিন্তু 60 জন কীভাবে যায়? আপনি এই চিন্তাগুলো করছেন বা করছেন। আজকে হয়তো আমি আপনাকে বাজেট দেখাইতে পারলাম না যে সরকারের কত বাজেট, কিন্তু নেক্সট টাইম আমি শিওর দেখাবো যে এই শিক্ষা খাতে এত বাজেট করা হয়, তারপরেও কেন 100 জনের মধ্যে 60 জনই শিক্ষা নিতে পারতেছে না, মাত্র 40 জন নিতে পারতেছে। আর 40 জনের মধ্যে কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাদের পিতামাতা তো মনে করেন 100 জনের ঘরে তো মনে করেন 40 জনের ঘরে অবভিয়াসলি পিতামাতা বড়লোক থাকবে, আর যেগুলো আছে যে আর বাকি 60 জন যেগুলো আছে ওগুলো গরিব ঘরেই জন্মগ্রহণ করে। এখন এটা হচ্ছে যে বাংলাদেশের পপুলেশনটা হচ্ছে যে এক্সপ্লেইন করা লাগবে, ওইটা ঘাটাঘাটি করলেই বোঝা যাবে যে 100টা ঘরের মধ্যে কতগুলো পার্সেন্ট মানুষ বড়লোক আর কতগুলো হচ্ছে যে পুয়ার থেকে যায়, এবং কেন তারা শিক্ষা গ্রহণ করে না। আর সরকারের তো আলাদাভাবে এটা বাজেট আছে, তারপরেও কেন করতেছে না। আর হ্যাঁ গাইস, আমার এই 2 সেকেন্ড ভিডিও চ্যানেলে 16K সাবস্ক্রাইব, মানে 60,000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। এই উপলক্ষে আমি শিক্ষা নিয়ে প্রায় 10টা ভিডিও বানাবো, স্কুল নিয়ে, ঠিক আছে? এখন আপনারা কমেন্ট করে বলবেন যে আজকের ভিডিওটা কেমন হয়েছে বা কী হয়েছে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের ফ্যামিলিতে মেম্বার হতে চান তাহলে অবভিয়াসলি ভিডিওটা লাইক করে দিয়ে, সাবস্ক্রাইব করে দিয়ে, শেয়ার করে দেবেন, কারণ এটা অন্যের জানার দরকার। আর একটা জিনিস কিন্তু মনে রাখবেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই জন্যই বলা হয়েছে শিক্ষা ছাড়া চলা অচল। আর অ্যাডভান্স যুগে আপনি শিক্ষা ছাড়া কখনো কুলায় উঠতে পারবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন সব সময়।